নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমাদের স্বামীজির অনুধ্যান। স্বামীজির অনুধ্যানে আজকে আমরা শুনবো একটি নতুন বই থেকে, হাজার বাতির ঝাড়। স্বামী মেধসানন্দজি মহারাজের এই বইটি অপূর্ব। তা আজকে অনেকের কাছেই কিন্তু বইটি আছে, তো সুতরাং আমরা এর থেকে শুনবো, মানে সবাই আরো ভালো করে আস্বাদন করতে পারবেন। সকল ভক্ত বন্ধুদের সান্ধ্য শুভেচ্ছা জানিয়ে ঠাকুর মায়ের শ্রীচরণে, স্বামীজি মহারাজের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ, হাজার বাতির ঝাড়, স্বামী মেধসানন্দ। স্বপ্নাদি শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা রিমা। প্রথম সংস্করণের নিবেদন থেকে শুরু করি, কারণ পরম পূজনীয় স্বামী দিব্যানন্দজি মহারাজ এই বইটি পড়বার কথা বলেছেন। শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপায় স্বামী বিবেকানন্দের লীলা চিন্তনের সহায়ক এই পুস্তিকাটি প্রকাশিত হলো। এই পুস্তিকার লেখক পূজনীয় স্বামী মেধসানন্দজি মহারাজ দীর্ঘদিন ধরে বেদান্ত সোসাইটি অফ জাপানের অধ্যক্ষ পদে আসীন। তিনি পূর্বে বহুদিন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের অধ্যক্ষ ছিলেন। বর্তমান পুস্তিকাটিতে স্বামী বিবেকানন্দের অনন্য সাধারণ জীবনের কিছু দুর্লভ মুহূর্ত সুললিত ভাষা ও ভঙ্গিতে বর্ণিত হয়েছে। ভগিনী নিবেদিতার সার্ধ শতবর্ষ উপলক্ষে প্রকাশিত হাজার বাতির ঝাড় বাংলার ভক্তচিত্তে, বিশেষত তরুণ হৃদয়ে শান্তি, পবিত্রতা ও আনন্দের স্পর্শ আনো, এই ঐকান্তিক প্রার্থনা, বলছেন স্বামী দিব্যানন্দজি মহারাজ। শুভ সন্ধ্যা শুভ্রা। কি হে দীপু, বাড়ি আছো নাকি বলে হাঁক পারতেন স্বামীজি। স্মৃতিচারণা করছেন হেমলতা ঠাকুর। আমরা জানি সেই সময় বাংলার রেনেসা, কলকাতায় এক অদ্ভুত হাওয়া বইছে। শিক্ষা বিস্তার, নতুন ভাবনা চিন্তা এবং এক নবজাগরণের সে বিপুল ঢেউ উঠেছে, আর তার অন্যতম পথিকৃৎ পথপ্রদর্শক ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়ির প্রতিটি মানুষই যেন এক বিশেষ প্রতিভা সম্পন্ন। আর সেখানে স্বামীজি নরেন্দ্রনাথ দত্ত, তারও কিন্তু যাতায়াত, এবং সেখানে তাদের যথেষ্ট ঠাকুরবাড়ির সঙ্গে স্বামীজির অন্তরঙ্গতা রয়েছে প্রথম দিকে। তা সেই অন্তরঙ্গতার ছোট্ট একটি ছবি দিয়ে আমরা শুরু করছি। শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি। কি হে দীপু, বাড়ি আছো নাকি বলে হাঁক পারতেন স্বামীজি। স্মৃতিচারণা করছেন হেমলতা ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ, দ্বিজেন্দ্রনাথের পুত্র, দীপেন্দ্রনাথের স্ত্রী, ঠাকুরবাড়ির কুলবধূ, রামমোহন রায়ের পৌত্রীর পৌত্রী। সম্পর্কটা অনেকটা গড়িয়ে গেছে। পৌত্রী মানে নাতনি, তার নাতনি। শান্তিনিকেতনে পরবর্তীকালে বড় মা বলে পরিচিতা হেমলতা ঠাকুর। শুভ সন্ধ্যা জয়শ্রী। বাবা, কি দরাজ গলা ছিল তার, বলছেন হেমলতা ঠাকুর। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি তো আদব কায়দা মানা বাড়ি, কিন্তু স্বামীজি তো কোনো আইন মানার লোক ছিলেন না। আসলে ঠাকুর বাড়ি তাদের প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা আচরণে, ভাবে, ভঙ্গিতে, ইঙ্গিতে, সর্বক্ষেত্রেই আমরা দেখছি একটা সূক্ষ্মতা রয়েছে এবং সুচারু একটা অদ্ভুত রূপও রয়েছে। মানে প্রত্যেক জায়গায়
আমরা যেন এক বিশেষ আঙ্গিকের প্রকাশ দেখতে পাচ্ছি। অনেক দিন পর সুস্মিতা পারমিতা পরপর দুজনের সঙ্গেই অনেক দিন পর দেখা। আর পারমিতার কথা আজকে বিশেষভাবে মনে হচ্ছিল যে আজকে তো সকালবেলা আমাদের পাঠ ছিল গীতা অনুধ্যান, সেখানে কেন পারমিতাকে দেখলাম না, জিজ্ঞেসও করতাম। তারপরে আজকে কিছু কিছু নতুন বইয়ে এমন জড়িয়ে গেছি আর হয়নি। আসলে পারমিতা বলেছিল বটে যে বেদান্ত দর্শনের লাইফে অনেক সময় অসুবিধা হয়। তা ঠাকুর বাড়ির টানে, স্বামীজির টানে সেই সাতসাগরের পার থেকে আমাদের পারমিতা হাজির হয়ে গেছেন। তার ঠাকুর বাড়ির এই যে এত সূক্ষ্ম, অতি সূক্ষ্ম আদব কায়দা ভদ্রতা, একেবারে প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে যেন রুচির বহিঃপ্রকাশ, আদব কায়দা সবকিছু। তাই হেমলতা ঠাকুর বলছেন যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি তো আদব কায়দা মানা বাড়ি, কিন্তু স্বামীজি তো কোনো আইন মানার লোক ছিলেন না। পাড়া কাঁপিয়ে ডাক, সেটা আবার কোনো কোনো ক্ষেত্রে যেমন অভদ্রতা, চিৎকার করে কথা বলা, যেমন রেস্টুরেন্টে খেতে গিয়ে আমরা বলি ইস কি গাইয়া, চিৎকার করে কথা বলছে, বা কাউকে নক না করে ঢুকে পড়া, প্রাইভেসি থাকছে না, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত আদব কায়দা মানা বাড়ি ঠাকুর বাড়ি। তো সেই স্বামীজি সেখানে ডাক দিচ্ছেন, কি হে দীপু, বাড়ি আছো নাকি? পাড়া কাঁপিয়ে। আমার স্বামীও শশব্যস্ত হয়ে উত্তর দিতেন, যাই ভাই নরেন যাই। ওহো, সকালে বাড়ি ছিলেন না। উনি ছিলেন আমার স্বামীর সহপাঠী, আমাদের বাড়ি আসতেন, তারপর বাইরের ঘরে বসে অনর্গল গল্প ও গান এবং সশব্দ উচ্চহাস্য চলত স্বামীজির। তখন ঠাকুর বাড়ির মতন এরকম রুচিশীল বাড়িতে এরকম চিৎকার করে গল্প হাসি ইত্যাদি হয়তো ঠিক মানানসই হতো না। এমনই ছিল স্বামীজির প্রাণ মন হরণ উপস্থিতি। তিনি যখন চলে যেতেন, এক অপূর্ব চিত্রকল্প ব্যবহার করে হেমলতা দেবী লিখছেন, মনে হতো যেন হাজার বাতির ঝাড়ের সবকটি প্রদীপ একসঙ্গে নিভে গেল। মনে হতো যেন হাজার বাতির ঝাড়ের সবকটি প্রদীপ একসঙ্গে নিভে গেল। কি অপূর্ব ভাষার প্রয়োগ এবং চিত্রকল্প, বলছেন স্বয়ং স্বামী মেধসানন্দজি মহারাজ। তারই এই বইটি হাজার বাতির ঝাড়। এই হেমলতা ঠাকুর রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র, দীপেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। আবার আরো একটি পরিচয়, রামমোহন রায়ের পৌত্রীর পৌত্রী। স্বামীজি আমার পিছনে খুব লাগতেন, বলছেন কে? ভবতারিণী দেবী। স্বামীজির সম্বন্ধে শৈশবের স্মৃতিচারণা করছেন শ্রী রামকৃষ্ণের অন্যতম গৃহী ভক্ত এবং স্বামীজির বিশেষ অনুরাগী বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা ও সত্ত্বাধিকারী সুপুরুষ উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সহধর্মিণী। শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবীর আত্মীয়া এবং দক্ষিণেশ্বরে তাঁদেরই স্নেহে পরিপালিতা ভবতারিণী দেবী। আমরা ভবতারিণী দেবীর কথা তো শুনেছি, তা তখন একথাও আমরা শুনেছি যে এই ভবতারিণী দেবী আর উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় এদের বিয়ের ঘটকালি করেছিলেন স্বয়ং ঠাকুর। কারণ ভবতারিণীর মা, তিনি ছিলেন শুভ সন্ধ্যা অনিতা, তিনি ছিলেন সম্পর্কে ঠাকুরের বৌদিদি না সরি খুড়িমা। কারণ ঠাকুর আর এই ভবতারিণী এরা ছিলেন ভাই বোন, দুটো ভাই বোন, কাজিন। তা সেই খুড়িমা
তিনি আবার নিজের ছেলের মতন দেখতেন ঠাকুরকে। কিন্তু হলে কি হবে, সেই খুড়িমা মানে ভবতারিণীর মায়ের উপেন্দ্রনাথের পরিবারকে একদম পছন্দ হয়নি, কারণ তারা ছিল গরিব। উপরন্তু উপেনের বাপের ছিল 150খানা বিয়ে। উপেন মামার বাড়িতে লাঠিঝাঁটা খেয়ে মানুষ, এক প্রকার লাঠিঝাঁটা খেয়ে, এবং আক্ষরিক অর্থে মামার এমনই উদ্ভট রাগ এবং শাসন হম্বিতম্বি যে মামিকে মাতৃস্নেহে পালন করলেও বাধ্য হয়ে মামার হুকুমে বাধ্য হয়ে উপেনের পাতে ছাই দিতে হয়েছিল। তো এহেন পরিবারে মেয়ের বিয়ে দিতে তার মোটেই ইচ্ছে ছিল না। তা সেই ভবতারিণীর বিবাহের ঘটকালি করতে গিয়ে ঠাকুর বলছেন, যাতে শুভ সন্ধ্যা, যাতে ভবতারিণীর যাতে আধ্যাত্মিক পথে কোনো গোল না হয়, সে আধ্যাত্মিক পথে, বৈরাগ্যের পথে, ঈশ্বরীয় পথে যাতে স্বচ্ছন্দে এগোতে পারে, আর উপেনও একজন বিদ্যা স্ত্রী লাভ করবে। তো সুতরাং এই জন্যই ঠাকুরের এত ঘটকালি করা। আর তারপরে আমরা পরবর্তী কালেও জেনেছি ভবতারিণী মায়ের কথা শুনতে শুনতে যে ভবতারিণী কিরকম কান্নাকাটি বায়নাক্কা করতো, আবার শাশুড়ির সঙ্গে ঠাকুরের কাছে এলে ঠাকুর কত কি বলতেন। তা সেই ভবতারিণী বলছেন, আমাকে নরেন দাদা স্বামীজি শাকচুন্নি বলে খেপাতেন, খুব কালো ছিলাম তো, কুচকুচে কালো, ভাতের হাঁড়ির কালিকেও হার মানাতো। কিন্তু তিনি যখন কালো বলে খেপাতেন তখন ভীষণ রেগে যেতাম। তিনি এসেছেন শুনলে লুকিয়ে পড়তাম, কিন্তু ঠিক খুঁজে খুঁজে বের করতেন আর নিজেই হাসতেন, আবার ভালোবাসতেন খুব। আমাকে কাছে ডেকে হাত ভর্তি করে জামরুল, পেয়ারা, কালো জাম দিতেন। কি তার ভালোবাসা, এখন যখন ভাবি চোখ জলে ভরে যায়। শুভ সন্ধ্যা শুভ্রাদি, লক্ষ্মী, শর্মিলাদি, শুভ সন্ধ্যা। আবার এই নরেন দাদাই স্বামীজি বিয়ে ভাঙবার জন্যে, কারণ ওই যে ভবতারিণী মায়ের একদম ইচ্ছে ছিল না, তাই নরেন দাদা সেই জন্য গেছেন, গিয়ে বলে দিয়েছেন বিছানা হিসি করে। এই ঘটনাটাও আমরা শুনেছিলাম। তা সেই ভবতারিণী বলছেন, এক গ্লাস জল আমার হাতে তার চাই চাই। আবার খেপানোর জন্য বলতেন, তোর ওই কালো হাতে জল খেতে আমার ঘেন্না করে। সেজন্য জল চাইলে আমি দিতাম না, কিন্তু সে কথা শোনে কে? বলতেন, দেখ শাকচুন্নি, সাধুকে সেবা কর, সাধুকে জল খাওয়ালে গায়ের রং ফর্সা হয়, খাইয়ে দেখ তুইও আমার মতো ফর্সা হয়ে যাবি। ফর্সা যদি নাও হোস তবে ফুটফুটে শিবের মতো বর নিশ্চয়ই পাবি। নে এখন জল খাওয়া, পারিস তো 1 চিলিম তামাক খাওয়া। শেষ পর্যন্ত জল এনে দিতাম। বিয়ের পরে যখন আমায় স্বামী বলছেন, নরেন এসেছে, সুপারি কেটে দাও, আমি বলেছিলাম আমি পারবো না, ও আমার কালো মেয়ে বলেছে, ও আমায় কালো মেয়ে বলেছে। ছোট্ট মেয়ে, দুষ্টু মন, বলছেন ভবতারিণী দেবী, ওই যে কালো মেয়ে এই কথা বলেছে, সে কথাটা ঠিক মনে ছিল। তা বিদেশ থেকে ফিরে এলেন স্বামীজি, বিশ্ববিখ্যাত বিবেকানন্দ, কিন্তু তখনও আমাদের তো সেই নরেন দাদাই ছিলেন। হঠাৎ একদিন, আজকের দিনে বিদেশ থেকে ফেরা, আসা যাওয়া, এগুলো যেন আমাদের কাছে আলাদা করে কোনো মানে কোনো রকম প্রভাব বিস্তার করে না, কোনো রকম আমাদের মনে ভাব তরঙ্গ সৃষ্টি করে না। কিন্তু যে যুগে কালাপানি পার হলে জাত যেত, সেই যুগে পরাধীন ভারতবর্ষের একজন কিছু নেই, একেবারে ভিখারি সন্ন্যাসী, তিনি কিভাবে চলে গেলেন, এবং শুধু গেলেনই নয়, সেখানে প্রতিষ্ঠা করে এলেন ভারতবর্ষের আধ্যাত্মিক ঐশ্বর্য।
এটা তো বিশ্বাস করা তখন সাধারণ মানুষের কাছে এক আশ্চর্যতম ঘটনা। হঠাৎ একদিন আমাদের কাশির বাড়িতে এসে হাজির, বলছেন ভবতারিণী মা। সবাই তো একেবারে সূর্যের মতো দেখতে, যেন আগুন জ্বলছে। যারা তার সঙ্গে এসেছিল তাদেরকে বললেন, তোমরা সব যাও, আমি আজ এখানে থাকবো। তো সবাই চলে গেল। বললেন, কই রে শাকচুন্নি? খুব জোরে জোরে কথা বলতেন। আমাকে অভ্যর্থনা করলি নি? আমি তো কেঁদে ফেলেছি, পুরনো কথা সব মনে পড়ে গেল। আমাকে কাঁদতে দেখে আমার দুখানা হাত জড়িয়ে ধরে বললেন, আমি আজ এলাম আর তুই এখন কাঁদবি? তবে আমি যাই। এখানে এলাম দুটো প্রাণ খুলে কথা বলবো, আগের মতো করে হাসবো। তুই রেঁধে তোর ওই কালো হাত দিয়ে সাধু সেবা করবি। নে, এইসব ধরা চুড়ো খুলে শুলুম তোর মেঝেতে। আগে তো এক ছিলিম তামাক খাই, পরে অন্য কথা। এই না বলে টান টান হয়ে শুয়ে পড়লেন মেঝেতে। তখন কোথায় গেল আমার কান্না, আর কোথায় গেল আমার রাগ অভিমান। শুভ সন্ধ্যা। জয়শ্রী। শুভ সন্ধ্যা মধুমিতা, তৃপ্তি। শুভ সন্ধ্যা। এই বলে টান টান হয়ে শুয়ে পড়লেন। তখন কোথায় গেল আমার কান্না, আর কোথায় আমার রাগ অভিমান। খাবার ব্যবস্থা করতে ছুটোছুটি শুরু করলুম। আমি যেখানে রান্না বসিয়েছি, ও মা, নরেন দাদা এসে বসলেন মাটিতেই। তাড়াতাড়ি বললাম, আসন দি। বললেন, না, রাগ তো আদিক্ষেতা। হ্যাঁ রে শাকচুন্নি, শেষ পর্যন্ত তোর হাতের চচ্চড়ি খেতে এলাম রে। এত থাকতে তোর চচ্চড়ি বড়ি দিয়ে মনে পড়ে গেল, ওইটি রাঁধবি, বুঝলি? কে বলবে, বলছেন ভবতারিণী মা, কে বলবে এ আমেরিকা কাঁপিয়ে দিয়ে এসেছে। আমি যতই বলি, উফ, ওপরে গিয়ে বসো না। বলেন, সে কি রে, আমি কি তোর শ্বশুর ঘরের লোক যে অমন করছিস? একটা গান করি, বাদ্যযন্ত্র কিছু আছে? এই না বলে, যেই আমি বলেছি, আমি কি ওসব এখানে নিয়ে এসেছি নাকি? তক্ষুনি বলেন, তবে থালাটা দে। এই বলে থালা বাজিয়েই একটা গান ধরলেন। সে যে কি মধু, কান ভরে আছে এখনো। গান ধরেছেন, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো রে, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলো রে। আবার ওরই মধ্যে আখর দিয়ে দিয়ে আমাকে খেপাবার জন্য বলছেন, আহা, শাকচুন্নি কি আমার কালো রে, ওরে শাকচুন্নি কি আমার কালো রে, আমার হৃদ পদ্ম করে আলো রে। আর কি হাসি বাবা, কি আনন্দই না ঝরে পড়ছে। আমি তো রাঁধছি আর ওই গান শুনে উঠে পালাচ্ছি। তখন বললেন, আচ্ছা, তবে অন্য গান শোন। ঠাকুরকে যে গানে মুগ্ধ করেছিলাম, সেই প্রথম দিনের গানটা করি। এই বলে ধরলেন গান, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে, বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে। একটার পর একটা গান গেয়ে চলেছেন, গান গেয়ে চলেছেন। আমি রান্না করছি আর পাশে বসে আমার নরেন দাদা থালা বাজিয়ে গান গেয়ে চলেছেন। রান্না হলো, স্নান করতে বললাম। নিচে গিয়ে নিজেই কুয়ো থেকে জল তুলে বেশ করে স্নান করলেন। শাকচুন্নি, দে এবারে, সামনে বস, সাধু সেবা কর। চচ্চড়ি দে, ছোলার ডাল মোটা করে রেঁধেছিস তো? বাহ, তোর তবে মনে আছে আমি কি চাই। আর মুখে মুখে শুধু দক্ষিণেশ্বরের কাহিনী, মুখে শুধু দক্ষিণেশ্বরের কাহিনী। ঠাকুর কেমন করে নাচতেন, কেমন করে গাইতেন, আবার রেগে গিয়ে বকতেন, তারপরই হাত ভর্তি করে করে প্রসাদ দিতেন, এই সব। তারপর মেঝেতে শুয়ে ঘুম। বললেন, ডাকিসনি? লম্বা ঘুম দিয়ে বিকেলে উঠে বললেন, ওরে শাকচুন্নি,
অনেক বছর এরকম ঘুমোইনি, এমন ঘুম ঘুমোলাম, অনেক বছর এমন ঘুমোইনি। সন্ধে কাটিয়ে চলে গেলেন। আমি দু চোখে ওর পথ চেয়ে রইলাম, আমি দু চোখে ওর পথ চেয়ে রইলাম। বললেন, একদম মন খারাপ করবি নি, তোর কিসের দুঃখ? তোর ভাবনা তিনি, আর তার ভাবনা তুই। কি সুন্দর কথা! তোর ভাবনা তিনি, মানে আমাদের ভাবনা ঠাকুর, আর তার ভাবনা তুই। ঠাকুর আমাদের কথা ভাববেন। আমরা যদি এখন কোথায় যুদ্ধ হচ্ছে, কোথায় কি হচ্ছে, এইসব ভাবতে বসি, তাহলে তো আমাদের মন একদম ভেঙে খান খান হয়ে যাবে। তাই এই কথাটা, একদম মন খারাপ করবি নি, তোর কিসের দুঃখ? তোর ভাবনা তিনি, তার ভাবনা তুই। ঠাকুর তোর পা ছড়িয়ে কান্না ভালোবাসতেন, তোকে খেপিয়ে কাঁদাতেন, আজও তাই। তুই পা ছড়িয়ে বসে কাঁদিস। দক্ষিণেশ্বরে ছোটবেলায় কাঁদতিস তোর নিজের জন্যে, এখন কাঁদিস তার জন্য। নিজের কান্না আর্তনাদ, ঈশ্বরের জন্য কান্না, তার গুণকীর্তন। নিজের কান্না আর্তনাদ, ঈশ্বরের জন্য কান্না, তার গুণকীর্তন। এরপর আর কথা চলে না। আজকে এই অবধি শুনলাম। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আবার আমাদের দেখা হবে 8টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে। জয় রামকৃষ্ণ।